মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে যে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে একদিকে দেশের পরিবহন মালিক চালকদের তেলের জন্য হাহাকার, অন্যদিকে সেই সংকট সামাল দিতে অফিসে নতুন সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। এর মধ্যে গ্রীষ্মকাল না আসতেই শুরু হয়েছে তীব্র লোডশেডিং। এই বৈশ্বিক সংকট কিভাবে মোকাবেলা করবে দেশ? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনাকে স্বাগতম। মহিউদ্দিন, আজকে প্রথম আলোয় বেশ কয়েকটি প্রতিবেদন উঠেছে যে পেট্রোল পাম্পগুলোতে আসলে কি অবস্থা, এবং গত রাতের চিত্র তুলে ধরেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো এই যে পেট্রোল পাম্পগুলোর সামনে গাড়ি, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল যে দীর্ঘ সারি এবং হাহাকার তেলের জন্য, এটা আসলে কমছে না কেন? এটা আসলে কেন কমছে না, এটা ঠিক মানে আপনার যদি বলি যে মানে টু দ্য পয়েন্ট অ্যান্সার বা এটার আসলে ঠিক কারণ কি, এটা হয়তো বলা মুশকিল এক কথায়। দেখুন, এটা আসলে শুরু হয়েছে, আমরা যদি বলি যে পেছনে 28 ফেব্রুয়ারি যখন ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়, তারপর থেকে আসলে ধাপে ধাপে যুদ্ধটা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে এবং এরপর থেকেই গোটা বিশ্বে আসলে জ্বালানি বাজার অস্থির হয়ে যায়। জ্বালানির অ্যাভেলেবিলিটি নাই, জ্বালানির দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়ে গেছে। তো আমাদের এখানেও মানুষের মধ্যে এটা নিয়ে একটা প্যানিক সিচুয়েশন ছিল। কিন্তু ওই অর্থে যদি বলেন যে জ্বালানির যে সরবরাহ, মানে বিশেষ করে পেট্রোল পাম্পে মূলত যে জ্বালানি কিনতে মানুষজন যাচ্ছেন, ওখানে তো আসলে ৩ ধরনের জ্বালানি সরবরাহ করে, রিজেল, পেট্রোল এবং অকটেন। অকটেন। তো মূলত অকটেন এবং পেট্রোলের জন্যই আমরা ভিড়টা বেশি দেখছি। ঢাকা শহরের পাম্পগুলোতে যে ভিড়টা, এখানে আসলে ডিজেলের ওইভাবে যায়। ডিজেল মূলত হাইওয়েতে বড় বাসের বড় ক্ষেত্রে বাস। সাধারণত দেখা যায়। তো তারা যাচ্ছে। তো আমরা আমাদের কাছে যে ডেটা আছে, যে সরকারি যে তথ্য আমরা যেটি আমরা জানি বা যেটি আমরা দেখছি, সেখানে কিন্তু গত বছরের মার্চের সঙ্গে তুলনা করলে এই বছরের মার্চে কিন্তু অকটেনের সরবরাহ কমেনি। বা আপনি যদি বলেন বাজারে যে বিক্রি হচ্ছে, সেটি যদি আমরা দেখি যে অকটেন গত বছরের তুলনায় এবছর দিনে গড়ে 29 টন বেশি বিক্রি হয়েছে। তার মানে কিন্তু এই যে বাড়তি চাহিদা, সেগুলিও পূরণ করা হচ্ছে, মানে বাজারে যাচ্ছে। কিন্তু অকটেনের যে মজুদ, আমাদের যে পরিস্থিতি, সেটি এখন পর্যন্ত মানে ফুরিয়ে যায়নি। হ্যাঁ, অকটেনের মজুদ শেষের দিকে, মাত্র হাতে কয়েকদিন আছে। যদিও এর মধ্যে এই মাসেই 2টো অকটেনের জাহাজ আমাদের দেশে আসার কথা রয়েছে, এবং 2টো অকটেনের জাহাজ এলে প্রায় 50,000 টন অকটেন ঢুকবে, যেখানে আমাদের অকটেনের চাহিদা তার চেয়ে কম, 37,000 38,000 টন মাসে চাহিদা। এর বাইরে স্থানীয় যে উৎস, মানে দেশীয় যে উৎস, সেখান থেকেও আমরা এই মাসে আরো 30,000 টনের মতো অকটেন পাওয়া যাবে। তার মানে অকটেনের আপনার সরবরাহের যে ঘাটতি, সেটি হওয়ার আপাতত আমরা সেরকম সংখ্যা দেখছি না। পেট্রোলের ক্ষেত্রে একই রকম। পেট্রোল যেহেতু শতভাগ দেশে উৎপাদন হয়, তার ফলে পেট্রোল চাহিদা পূরণ করা যাবে। এখন পর্যন্ত যে প্ল্যান আছে পেট্রোলের, যে এই মাসে যে চাহিদা, সেটি অকটেনের চেয়ে একটু বেশি, 46,000 টনের মতো। সেটি হয়তো পুরোপুরি যদি উৎপাদন নাও হয়, অকটেন থেকে কিছুটা কনভার্ট করে পেট্রোল করা যাবে। তার মানে অকটেন এবং পেট্রোলের খুব একটা সংকট হওয়ার কথা না। কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক, সেটি আসলে পুরোপুরি দূর হচ্ছে না। তারা পেট্রোল পাম্পে যাচ্ছেন এবং তারা আসলে তেল পেতে যে ভোগান্তি, আপনি যে প্রতিবেদনটির কথা বলছেন, কালকে রাতেও প্রায় প্রতি রাতে, এটি আসলে 1 মাস ধরে আমরা দেখছি, বিশেষ করে কিছু পেট্রোল পাম্পে রাতভর মানুষ অপেক্ষা করছেন। তারপর হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা, কেউ 10 ঘন্টা বা কেউ 3 ঘন্টা পরে এরকম তেল পাচ্ছেন। তাও আবার সবসময় সে তার যে চাহিদা সেটি পুরোপুরি পাচ্ছেন না। মানে সে হয়তো লিমিটেড তেল পাচ্ছেন, 200 টাকা বা 300 টাকা বা 500 টাকা বা 1000 টাকার তেল পাচ্ছেন। মানে তার যে ট্যাঙ্ক ফুল করে নিয়ে যাবেন, সেটি পাচ্ছেন না। কেউ পাচ্ছেন কোনো কোনো পেট্রোল পাম্পে। তো মানুষের যে আতঙ্ক, ভীতি, এটি পুরোপুরি কাটেনি। এটার ক্ষেত্রে একটা ব্যাপার ছিল যে আগে মার্চ জুড়ে একটা মানুষের মধ্যে ধারণা ছিল হয়তো এপ্রিলে গিয়ে, যেহেতু আমাদের এখানে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় হয়, এপ্রিলে গিয়ে হয়তো দামটা বাড়বে। এটা অনেকের মধ্যে, এই কারণে কেউ মজুদ করার একটা প্রবণতা দেখা গেছে। এবং আমরা সেটা দেখেছিও যে সরকার যখন অভিযান চালানো শুরু করে, তখন কিন্তু আমরা দেখেছি বেশ কিছু তেল উদ্ধার হয়েছে, সেটিতে ডিজেল আছে, পেট্রোল আছে, অকটেন আছে। তার মানে মজুদের যে প্রবণতা, সেটি ছিল। সরকার কিন্তু তেলের দাম বাড়ায়নি। তারা দ্বিগুণ খরচে আমদানি করলেও তারা তেলের দাম আগের মতো রেখেছে। মানে মার্চে যে দাম ছিল সে দামে। এর আগে ফেব্রুয়ারিতে বেসিক্যালি এই একই দামে তেল বিক্রি হচ্ছে, এখন যে দামে বিক্রি হচ্ছে। মহিউদ্দিন, আপনি যেমনটি বলছিলেন যে এখন যারা গাড়ির মালিক রয়েছেন, তাদের মধ্যে একরকমের ট্যাঙ্কি ফুল করে তেল নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেটা আসলে আগে ছিল না, বা আগে আমরা খুব কমই দেখতাম এরকম। তো এইটি কেন হচ্ছে আসলে? এটা যেটি আমরা বলছিলাম যে মানুষের মধ্যে যে আতঙ্ক, ভীতি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে মানে মানুষের যে, আপনি যদি পারসেপশন চিন্তা করেন, তাদের একটা সবসময় সরকারের প্রতি এক ধরনের অনাস্থা থাকে। তারা আসলে সরকারের যে কথা, সরকারের যে স্টেটমেন্ট, সেটিকে বিশ্বাস করতে পারেন না, পুরোপুরি আস্থায় নেন না। এটা মানুষের মধ্যে একটা প্রবণতা আছে। কেন? সেটা একটা যৌক্তিক কারণও আছে। কারণ এখন এই মুহূর্তে যখন এই যে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কথা আমরা বলছি, এটি কিন্তু আসলে আমাদের নিজেদের তৈরি না, বা আমাদের সরকারের এখানে খুব একটা দায় ওভাবে বলা যাবে না। কারণ এটা আপনার যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, স্বাভাবিকভাবে এটা সারা দুনিয়া জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। সারা দুনিয়া বিভিন্ন দেশে দেশে আপনার জ্বালানি সাশ্রয়ে নানান ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি শুধুমাত্র এমন না যে বাংলাদেশ আলাদা, সবার ক্ষেত্রেই হচ্ছে, উন্নত দেশগুলো নিচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটি হচ্ছে যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে জ্বালানির সংকট নেই, মানে আমাদের সংকট হবে না।
জ্বালানির পর্যাপ্ত সরবরাহ তারা নিশ্চিত করছে বা সেটি আমদানি করা হচ্ছে দাম বেশি হলেও। একই সঙ্গে সরকার নানা রকমের সাশ্রয়ীমূলক পদক্ষেপ নিচ্ছে, ব্যবস্থা নিচ্ছে। আপনি জানেন আজকে থেকেই শুরু হচ্ছে, স্কুল কলেজের ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হয়েছে, অফিস আদালতের ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হয়েছে, মার্কেট বিপণী বিতান আজকে সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তার মানে এই যে মেসেজ, এই যে সাশ্রয়ের যে পদক্ষেপ, এই যে কার্যক্রমগুলি নেওয়া হচ্ছে, মানুষের মধ্যে এতে কি কি তৈরি হচ্ছে, তাতে তারা ধরে নিচ্ছে যে জ্বালানি পাওয়া যাবে না। আপনি যেন এই যে ট্যাঙ্ক ফুল করে নেওয়ার যে ব্যাপার, এটি হয়তো আগে কারো কারো মধ্যে ছিল, যারা হয়তো বারবার পেট্রোল পাম্পে যেতে চান না, এখন ম্যাক্সিমামের মধ্যে এটি কাজ করছে। এবং কেউ যদি মনে করেন যে এরকমও ঘটনা ঘটছে যে কারো হয়তো তেল আছে, তার বাইকে বা গাড়িতে তেল আছে, তার হয়তো সে হয়তো 5 লিটার ইউজ করেছে বা 3 লিটার তার কমে গেছে, সে চেষ্টা করছে যে যদি সুযোগ পায় আবার পাম্পে গিয়ে ওই 3 লিটার বা 5 লিটার রিফিল করে রাখা, মানে ট্যাঙ্কটা ফুল রাখা। সে ভাবছে যে কাল যদি না পাই, পরশু যদি না পাই, অন্তত যদি ট্যাঙ্ক তার ফুল থাকে তাহলে হয়তো সে একটা সার্টেন সময় পর্যন্ত, মানে আগামী আরো কিছুদিন সে চলতে পারবে। তার নিজেরটা সে চিন্তা করছে, সে হয়তো মানে জাতিগতভাবে বা পুরো পরিস্থিতি ওইভাবে চিন্তা করছে না যে আসলে যার জরুরি দরকার সে আগে পাক বা সে আগে যাক, এরকম প্রবণতা আছে। আপনি বলছিলেন যে সরকারের নির্ধারিত নতুন সময়সীমা, মানে অফিস চলাচলের সময়সীমা এবং বিপণী বিতানের সময়সীমার ক্ষেত্রে নতুন আজকে থেকে নতুন একটা চালু হচ্ছে। তো এইটি আসলে সরকারের বা এই জ্বালানি সংকট মোকাবেলায় কতটা কার্যকর হবে বলে মনে করছেন? এটি আমরা মনে করি যে এটি কার্যকর হয়, মানে যদি এটি কার্যকর করা যায়, মানে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই এটা জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখবে। এটি হয়তো ঠিক কতটা ভূমিকা রাখবে সেটি নিয়ে আমরা কয়েক রকমের ব্যাখ্যা পেয়েছি এখন পর্যন্ত। আমি যদি বলি, যেমন পিডিবির সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে যদি 6টার সময় আপনার সমস্ত দোকান মার্কেট সব যদি সত্যিকার অর্থে বন্ধ করা যায়, তাহলে হয়তো তাদের 3000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। এটা কিন্তু বিরাট ব্যাপার যদি 3000 মেগাওয়াট সাশ্রয়, কারণ আমাদের এই গ্রীষ্ম মৌসুমে এই সময়টাতে যখন বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ থাকে, তখন কিন্তু যে লোডশেডিং এর যে আমরা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে সেটি হয়তো এরকম 3000 3500 মেগাওয়াট হতে পারে। তো 3000 মেগাওয়াট যদি এখান থেকে সাশ্রয়, তাহলে কিন্তু লোডশেডিং এর প্রয়োজন হবে না। এবং 3000 মেগাওয়াট বিদ্যুৎ যখন সাশ্রয় করা যাবে, তার জন্য বিপুল পরিমাণ জ্বালানিও সাশ্রয় হবে। আবার একই সঙ্গে আপনি অন্য যে অফিস আদালত বা স্কুল কলেজের ক্ষেত্রে বলছেন, এটি সরকার চেষ্টা করছে যে এক হচ্ছে বিদ্যুতের চাহিদাটা নিয়ন্ত্রণ করা, যেহেতু এই সময় বিদ্যুতের চাহিদা বেশি থাকে। যদি আপনার অফিস টাইম 1 ঘন্টা কমে, তার মানে হচ্ছে যে ওই সময় বিদ্যুতের ব্যবহারটা কমবে, মার্কেট দোকানপাট বন্ধ হলে ওই সময় বিদ্যুতের ব্যবহারটা কমবে। একই সঙ্গে মানুষের মুভমেন্ট যদি কমে, সেই ক্ষেত্রে কি হবে, জ্বালানিটাও সাশ্রয় হবে, আপনার তেলও তখন কম লাগবে, গাড়ি যদি কম বের হয়। তো সেই ক্ষেত্রে এটা যদি পুরোপুরি কার্যকর করা যায়, আমার ধারণা এখানে অনেক ক্ষেত্রে কার্যকর সুযোগ রয়েছে। আজকে আপনার একটি একদম প্রথম আলোর প্রথম পাতায় আপনার যে প্রতিবেদন, সেটা হচ্ছে গ্রীষ্মের আগেই লোডশেডিং শুরু। তো গ্রীষ্মের আগে কেন লোডশেডিং শুরু হচ্ছে এখন? এটি দেখুন, আসলে গ্রীষ্মের আগে বলতে আমরা যেটি বলছি যে গ্রীষ্ম যদি আমরা অফিসিয়ালি বলি, গ্রীষ্ম শুরু হয় যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস আমাদের গ্রীষ্মকাল, সেটি আসলে শুরু হবে 14 এপ্রিল থেকে। আমরা এখন এপ্রিলের শুরুতে, তার মানে এখন চৈত্র মাস চলছে। আমাদের এখানে চৈত্রেই আসলে গরম পড়া শুরু হয়ে যায়, তাপমাত্রা বাড়তে থাকে। তো গত কয়েক বছর ধরে এটি আমরা দেখছি যে আপনার যখনই এই গরম বাড়তে থাকে এবং তাপমাত্রা বেড়ে যায় এবং বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, তখনই আমাদের মধ্যে আতঙ্ক কাজ করে যে চাহিদা বাড়তে থাকবে, তার মানে লোডশেডিং হবে। এটি বেসিক্যালি 2022 সালের সময় থেকে, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় তখন থেকে আমরা দেখছি, জ্বালানি সংকটের পর থেকে। তারপরে এটি আসলে তখন যে সরকার ছিলেন তারা এটি আর নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা এটি 22-এ দেখেছি, 23-এ দেখেছি, 24-এও দেখেছি। পরে যে সরকার এসেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা গত গ্রীষ্মে তারা কিছুটা সামাল দিতে পেরেছেন। গত গ্রীষ্মে সেটি যদি বলি, কয়েকটা কারণ ছিল এর মধ্যে। আপনার একটা হচ্ছে যে গত গ্রীষ্মে আসলে তুলনামূলক তাপমাত্রা কম ছিল, মানে গত লাস্ট কয়েক বছরের হিসেবে আপনি যদি দেখেন, তাহলে গত বছর তাপমাত্রা কম ছিল, বিদ্যুতের চাহিদাও কম ছিল, যার ফলে চাহিদাটা তারা মিট আপ করতে পেরেছে এবং তারা বেশ কিছু মেজার নিয়েছেন। তারা একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমও চালিয়েছেন এবং উৎপাদন বাড়ানোর জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছেন। তো এবারও হচ্ছে আসলে আগে থেকেই আমরা এরকম এই যে সংখ্যা এটি ছিল যে গ্রীষ্মে যেহেতু চাহিদা বেড়ে যাবে, তখন আসলে জ্বালানি চাহিদা মেটানো যাবে কিনা। এর মধ্যে শুরু হয়েছে, এমনিতেই প্রচুর বকেয়া আছে আপনার বিদ্যুৎ খাতে, প্রায় 46,000 কোটি টাকার মতো বকেয়া এই সরকার এসে পেয়েছেন। সরকার তো নতুন এসেছেন, তারা এসে এই বকেয়াটি পেয়েছেন। তো বকেয়ার চাপ আছে, বকেয়া শোধ করতে হবে, কারণ বকেয়া যদি শোধ না করে বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে জ্বালানি কিনবে, তাকে তো উৎপাদন করতে হলে জ্বালানি লাগবে। তো ঠিক ওই সময় আবার শুরু হয়েছে হচ্ছে যুদ্ধ, জ্বালানির দাম আরো বেড়ে গেছে। তো এই সময় আসলে এই যে জ্বালানি সরবরাহ বা যে চাহিদা বাড়তি, ধরেন এখন হয়তো এবার ধারণা করা হচ্ছে গ্রীষ্মে সর্বোচ্চ 18,500 মেগাওয়াট হতে পারে। আমরা যে লোডশেডিং এর আলাপ করছি গতকালকে, তখন কিন্তু মাত্র 14,000 ছিল। তার মানে সর্বোচ্চ চাহিদা থেকে এখন আমরা 4-5,500 মেগাওয়াট নিচে আছি। কালকে রাতে আমরা দেখেছি সেটা 1,1100 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে, মানে দিনে যা হয়েছে তার চেয়েও বেশি হয়েছে রাতে। মানে চাহিদা যত বাড়ছে তত আমাদের লোডশেডিং এর সংখ্যাটা বেড়ে যাচ্ছে বা লোডশেডিং এর মাত্রা বেড়ে যাচ্ছে। তো এটি যদি নিয়ন্ত্রণ করতে হয়, যে কার্যক্রমগুলি ইতিমধ্যে সাশ্রয় নিয়েছে, যদি ও দিয়ে চাহিদা কিছুটা কমানো যায় ওইসব কার্যক্রমের মাধ্যমে, এবং একই সঙ্গে
বিদ্যুৎ কেন্দ্রগুলিতে যদি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায় তাহলেই হয়তো লোডশেডিং নিয়ন্ত্রণ করা যাবে। তো আচ্ছা, আমাদের বাংলাদেশে তো বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলো আসলে কয়লা নির্ভর বা গ্যাস নির্ভর, তো সেগুলো দিয়ে কি আসলে এই সংকটটাকে মোকাবেলা করা যায় কিনা? দেখুন, বিষয় হচ্ছে যে আপনার আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে যে ধরনের জ্বালানি ব্যবহার হয় এর মধ্যে হচ্ছে যে গ্যাস প্রধানতম জ্বালানি, তারপর কয়লা, তারপর হচ্ছে তেল। তেলের ক্ষেত্রে আমরা মূলত ফার্নেস অয়েল ব্যবহার করি আমাদের বিদ্যুৎ কেন্দ্র চালানোর ক্ষেত্রে। এরপরে আমাদের অল্প কিছু বিদ্যুৎ কেন্দ্র আছে যারা রিনিউয়েবল থেকে আসে, ডিজেলের কিছু আছে 700-750 মেগাওয়াটের মতো, কিন্তু মূল জ্বালানি ওই তিনটি। তো আমাদের যে চাহিদা, আমরা যেটা আলাপ করছিলাম যে 18,000 বা সর্বোচ্চ 8,500 মেগাওয়াট হতে পারে, কিন্তু আমাদের কিন্তু ক্যাপাসিটি আছে 29,000 মেগাওয়াট। কারণ আমরা যদি জ্বালানি সরবরাহ করতে পারি তাহলে কিন্তু আমাদের উৎপাদনে ঘাটতি হওয়ার কোনো সুযোগ নাই, মানে উৎপাদনজনিত কারণে অন্তত আপনাকে লোডশেডিং দিতে হবে না। কিন্তু জ্বালানির দেখেন আপনি, আমাদের যদি গ্যাসের কথা আপনি যেটি বলছিলেন, গ্যাসে যদি আমরা বলি আমাদের গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে 12,200 মেগাওয়াট। কিন্তু আমরা যে গ্যাস সরবরাহ এখন বিদ্যুৎ খাতে করতে পারছি, মানে পেট্রোবাংলা যে গ্যাস সরবরাহ দিচ্ছেন প্রতিদিন, যেমন গতকালকে দিয়েছেন 924 ঘনফুটের মতো, এই হারে যদি দিতে থাকে তাহলে আপনার 5,200-এর বেশি করা যাবে না। তার মানে কি, আপনার গ্যাস থেকে 7,000 মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা বসে থাকবে এবং আপনাকে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে, বসিয়ে রেখে উৎপাদন করতে পারবে না কারণ আপনার গ্যাস নাই। একই কথা আপনি কয়লার ক্ষেত্রে যদি ধরেন, কয়লায় আমাদের 7,000-7,500 মেগাওয়াট ক্যাপাসিটি আছে। এবার তারা ভাবছিল যে সব পিডিবির পরিকল্পনাতে আছে যে সর্বোচ্চ উৎপাদন করা কয়লা থেকে। যে মুহূর্তে আমরা কথা বলছি তখন দেখেন কয়লার সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র, যেটি ভারত থেকে আসে, সেটি 2টি ইউনিট 800 মেগাওয়াট করে, একটি ইউনিট এখন বন্ধ আছে, কারণ এটি কারিগরি ত্রুটি। এটি হতে পারে যে কোনো সময়, এটি কবে আবার চালু হবে তা এখন পর্যন্ত নিশ্চিত না, হয়তো আগামী সপ্তাহে চালু হতে পারে। তারপরে আপনার বাকি যে বড় বিদ্যুৎ কেন্দ্র কয়লার আছে, আমাদের মাতারবাড়িতে 1200 মেগাওয়াট একটি আছে, আপনার পটুয়াখালীতে একটি নতুন হয়েছে 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। এগুলো কয়লার অভাবে আপনার সরবরাহ করতে পারছে না বিদ্যুৎ। পটুয়াখালীটি পুরোপুরি বন্ধ, ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে এটি চালু করবো, 12 তারিখ যদিও বলা হচ্ছে। মাতারবাড়ির ক্ষেত্রে আপনার 600-র মতো, মানে একটি ইউনিট থেকে বিদ্যুৎ চালানো হচ্ছে, কারণ তারও কয়লার স্বল্পতা আছে। তো কয়লা বাড়াতে হবে, যদি আপনি কয়লার সরবরাহ বাড়াতে পারেন তাহলে হয়তো কয়লা থেকে আপনি সর্বোচ্চ উৎপাদনটা করতে পারবেন। এই মুহূর্তে আসলে যে বৈশ্বিক যে জ্বালানি সংকট এবং সেই সংকটের প্রভাব বাংলাদেশে বেশ ব্যাপকভাবে পড়েছে, বিভিন্নভাবে পড়েছে, তো আসলে এই সংকট এবং এই পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ কিনা, কি মনে করছেন? চ্যালেঞ্জ তো বটেই, এটি আসলে একসঙ্গে আসলে দেখুন এটি কয়েক রকমের চ্যালেঞ্জ। কারণ হচ্ছে যে আপনাকে যে কোনো মূল্যে আসলে এই যে বিদ্যুৎ এবং জ্বালানির যে সরবরাহ এটি নিশ্চিত করতে হবে, আপনাকে এটা দিতে হবে, কারণ এই জ্বালানি ছাড়া কিন্তু আপনার অর্থনীতি টিকবে না, জ্বালানি ছাড়া আপনার শিল্প চলবে না, পণ্য পরিবহন চলবে না, কোনো কিছুই চলবে না, আপনাকে জ্বালানি আনতেই হবে। তো জ্বালানি যদি আনতে হয়, সরকারের জন্য জ্বালানি এখন খুঁজে বের করা আরেকটা কঠিন ব্যাপার। প্রথম হচ্ছে জ্বালানি আপনাকে পাওয়া, আপনার যে চাহিদা, আপনার চাহিদা অনুসারে গ্যাস আপনাকে পেতে হবে বিশ্ববাজার থেকে। আপনাকে জ্বালানি তেল যেটি আমরা আনি, ডিজেল হোক, অকটেন হোক, ইভেন জেট ফুয়েল হোক বা জাহাজের জন্য মেরিন ফুয়েল হোক, এগুলো আপনাকে পেতে হবে। তারপর হচ্ছে যে পেলে সেটার যে কম্পিটিটিভ বাজার, এখন দাম যেরকম দ্বিগুণের বেশি, সেই পরিমাণ দাম আপনাকে ম্যানেজ করতে হবে, সেই পরিমাণ ডলার আপনাকে লাগবে। তার মানে আপনার রিজার্ভের উপর চাপ পড়বে সরকারকে সেই চাপ সামলানোর উপায় বের করতে হবে যে কিভাবে সরকার ডলার ম্যানেজ করবে, ডলার করে আনবে। আচ্ছা, ডলার করে আনার পরে তারপর যখন আবার এই বাজারে সে দিচ্ছে আপনাকে, তাকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হবে, কারণ এই পরিমাণ দাম বাড়ানোর কিন্তু সুযোগ নাই। ধরেন ডিজেল এখন সরকার যদি 200 টাকা লিটারে কিনে আনে, এখন সে বাজারে বিক্রি করছে 100 টাকায়। সে যদি ডিজেলের দাম বাড়াতে চায়ও, কত টাকা বাড়াতে পারবে? যেমন অর্থ মন্ত্রণালয় বলছে দাম হয়তো বাড়াতে হবে, কারণ এই পরিমাণ ভর্তুকির চাপ। আপনি দেখেন এক মাসে যদি আমি বলি, শুধুমাত্র গ্যাস এবং তেল কিনে সরকারের 9,000 কোটি টাকার মতো ভর্তুকি চলে গেছে। তার মানে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, প্রতি মাসে যে ভর্তুকি বাড়তে থাকবে। এমনিতেই বিদ্যুৎ জ্বালানি খাতে আমাদেরকে বছরে 40-50 হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়, তার মধ্যে এগুলো বাড়তি ভর্তুকি যোগ হচ্ছে। তো সরকার কি এই যে ভর্তুকির চাপটা সামলাতে পারবে কিনা? এই চাপটা তো সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তাহলে সেটি কিভাবে সমন্বয় করবে, কতটা মূল্য সমন্বয় করবে, কতটা ভোক্তার উপরে দিবে? ঠিক আছে, ভোক্তার উপর দেওয়ার শুধু বিষয় না, সেটি যদি জ্বালানির দাম বাড়ানো হয়, সেটি আবার অর্থনীতিতে নেতিবাচক ইম্প্যাক্ট করবে, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে। তার মানে এটা সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ। ধন্যবাদ মহিউদ্দিন আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম যে বৈশ্বিক জ্বালানি সংকট, সেই সংকট কিভাবে দেশ মোকাবেলা করছে সেই সব বিষয় নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।